হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা পড়ব প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। লাস্ট প্রবাবিলিটির ক্লাসে আমি প্রবাবিলিটি কি জিনিস তার বেসিক আইডিয়া দিয়েছি, আর কিছু ক্যালকুলেশন কিভাবে করতে হয় প্রবাবিলিটি খুব বেসিক লেভেলের শিখিয়েছি। সেই বেসিক লেভেলটুকু শিখলেই আপাতত তোমাদের হবে, হায়ার লেভেলে আমি যাব না। তো আজকে নেক্সট টপিকে চলে এলাম, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এটা একটু খটোমটো কনসেপ্ট, একটু মন দিয়ে ভালো করে বুঝতে হবে, না বুঝলে পরে তো আমি আছি আবার বলার জন্য। আচ্ছা, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন টার্মটা থেকে দেখতে পাচ্ছ এখানে একটা ফাংশনকে আমরা অঙ্কের টার্মে বা ম্যাথমেটিক্যাল টার্মে এফ এক্স হিসেবে ইউজ করি, এফ এক্স। তো সেই এফ এক্স এটা একটা প্রবাবিলিটি ডেনসিটির একটা এফ এক্স, যেটা অ্যাকচুয়ালি ক্যালকুলাস, যদি 11-12-এ তোমরা কেউ করে থাকো ক্যালকুলাস টার্মটার সাথে যদি কেউ পরিচিত থেকে থাকো তাহলে জানবে ক্যালকুলাস দিয়ে করতে হয়, ইন্টিগ্রাল ফাংশন দিয়ে কাজটা করতে হয়। কিন্তু আমাদের জাস্ট থিওরিটা জানলেই হবে, আমাদের অ্যাপ্লিকেশনটা জানতে হবে না। কেন আমরা এটা ইউজ করব বা কখন ইউজ করব সেই জিনিসটা আমাদের জানলেই হবে, বা ইন্টারপ্রিটেশনটা জানলেই হবে। কারণ আজকাল অনেক সফটওয়্যার বেরিয়ে গেছে, সেখান দিয়ে কিন্তু আমরা অ্যানালিসিস গুলো করতে পারি। তো আমাদের শুধু জাস্ট থিওরিটিক্যাল পার্টটা, অ্যাপ্লিকেশন পার্টটা, মানে ইন্টারপ্রিটেশন কিভাবে করব সেটা আমাদের জানতে হবে। তাহলে ফার্স্টে আসি, হোয়াট ইজ probability density function বা PDF. Probability density function is a statistical expression that defines a probability distribution, the likelihood of an outcome. আচ্ছা, probability distribution মানেই হচ্ছে likelihood। আগের দিন বলেছিলাম যে likely, most likely, nearly likely এরকম ব্যাপার আছে। তো লাইকলিহুড অফ অ্যান আউটকাম মানে একটা আউটকাম বা একটা রেজাল্ট আসার চান্স কতটা সেটা হতে পারে, তার প্রবাবিলিটি কতটা, সেটাই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ফর আ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল অ্যাজ অপোজ টু আ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আমি এক্ষুনি ড্রয়িং করে বোঝাবো, আপাতত শুধু এইটুকু বোঝো। একটা ডিসক্রিট নিশ্চয়ই তোমরা শুনেছো, র্যান্ডম ভেরিয়েবল নিশ্চয়ই তোমরা জানো, অনেকবার আগের বারও পড়িয়েছি, এবারও আবার বলছি। র্যান্ডম ভেরিয়েবল বা যে কোনো একটি র্যান্ডম ভেরিয়েবল অ্যাকচুয়ালি দু রকম হতে পারে, একটা ডিসক্রিট হতে পারে বা একটা কন্টিনিউয়াস হতে পারে। ডিসক্রিট মানে কি? ডিসক্রিট মানে হচ্ছে ধরো একটা পার্সন, একটা স্টুডেন্ট, এটা হচ্ছে একটা ডিসক্রিট ভ্যালু। 1.2 বা 1.4 বা 1.444444 স্টুডেন্ট হতে পারে না কখনো, তাই তো? স্টুডেন্ট অলওয়েজ একটা, দুটো, চারটে, 100টা এরকম হতে পারে। কখনোই বলতে পারবো না যে 100 পয়েন্ট আরো ইনফিনিটিভ নাম্বার, স্টুডেন্টের নাম্বার আমরা কখনোই বলতে পারি না। তো সেই জন্য স্টুডেন্টের নাম্বারস, মেল ফিমেলের নাম্বারস, ওকে, ওল্ড এজ পিপল অ্যান্ড ইয়াং এজ পিপল, ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পারসনস, এরা সবাই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কি? রেইনফল, টেম্পারেচার। রেইনফল আমি বলতে পারি যে 2.22222226 মিলিমিটার রেইনফল হয়েছে, এরকম আমরা বলতেই পারি। টেম্পারেচারও সেম। যেখানে আমি ইনফিনিটিভ লেভেলে, ধরো সাপোজ 2 আর 3 এর মধ্যে কত ভ্যালু আছে যদি জিজ্ঞেস করি, ডিসক্রিটের ক্ষেত্রে আমরা বলবো কিছুই নেই। 2 আর 3 দুটো সংখ্যা, জাস্ট 2 and 3। 2 and 3 এর মধ্যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা বলবো কিছুই নেই অ্যাকচুয়ালি, তাই তো? কিন্তু ধরো 2 and 3 এই দুটোর মধ্যে যদি এটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে এর মাঝখানে কিচ্ছু নেই, 2 এর পরেই আসে 3। কিন্তু যদি এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হয় তাহলে 2 এর পরে 2 আর 3 এর মাঝখানে কিন্তু অসংখ্য সংখ্যা হতে পারে। 2.1 হতে পারে, 2.99 হতে পারে, হ্যাঁ, এরকম। আবার 2 অসংখ্য, মানে এখানে আমি 9999 অসংখ্য, আমি ইনফিনিটিভ অব্দি 9 টানতে পারি, কিন্তু 3 আসবে না, তাই তো? সেরকমই 2 and 3 এর মাঝখানে কিন্তু ইনফিনাইট লেভেলের কিন্তু নাম্বারস হতে পারে। তো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে, প্রবাবিলিটির ক্ষেত্রে একটু অন্যরকম ব্যাপার আমরা আসবো। আর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানে 2 এর পরেই 3 আসবে, সেটার জন্য আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ইউজ করে থাকি। আচ্ছা, প্রবাবিলিটি বা পিডিএফ কে যখন আমরা গ্রাফিক্যালি পোর্ট্রে করি, আমি এক্ষুনি গ্রাফিক্যালি পোর্ট্রে করে দেখাবো। দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ উইল ইন্ডিকেট দ্য ইন্টারভ্যাল ইন হুইচ দ্য ভেরিয়েবল উইল ফল। ইন্টারভ্যাল মানে এই যে 2 and 3, ধর 2 আর 3 এর মধ্যে আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি এই দুটো ভ্যালুর মধ্যে কতখানি প্রবাবিলিটি আছে যে একটা কোনো ইভেন্টকে
ইভেন্টের বা একটা কোনো আউটকামের কতটা লাইকলিহুড আছে বা কতটা প্রবাবিলিটি আছে যে ওই 2 আর 3 এর মধ্যে সেটা হবে, একটা কোনো পার্টিকুলার ভ্যালু না বলে 2 আর 3 এর মধ্যে হবে সেটা যদি আমরা বলি, এবং এটাই পিডিএফ এর কাজ যে 2 আর 3 এর মধ্যে, মানে আমি যখন পার্টিকুলার একটা কিছু বলতে পারি না তখন আমাকে এরকম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল দিয়ে বলতে হয়, এবং তখন কিন্তু একটা কার্ভ হয়, আমি এক্ষুনি দেখাবো আর একটু ভালো করে তাহলে বুঝতে পারবে। তখন সেই কার্ভের মধ্যে যে নিচের অংশটা সেটা টোটালটাই ইন্ডিকেট করে যে কোন ইন্টারভ্যালটাই ভেরিয়েবল বা আউটকাম যেটার সম্পর্কে, ভেরিয়েবল মানে এখানে রেইনফলের অ্যামাউন্ট হতে পারে, টেম্পারেচার অ্যামাউন্ট হতে পারে, সেই ভেরিয়েবলের ইন্টারভ্যালটা ফল করবে মানে পড়বে। The total area in this interval of the graph equals the probability of a discrete random variable occurring. More precisely, since the absolute likelihood of a continuous random variable taking on any specific value is 0 due to the infinite set of possible values available, এই খানটাই হচ্ছে most important। মানে সাপোজ ধরো, এবার আমি আমার গ্রাফটা এঁকে বোঝাই তাহলে বুঝতে পারবে। ধরো সাপোজ আমরা একটা রেইনফলের ডেটা নিয়েছি। রেইনফলের ডেটা মানে আমরা জানি যে কত অ্যামাউন্ট অফ রেইনফল হয়েছে এবং তার সাথে প্রবাবিলিটিকে আমরা গ্রাফে প্লট করেছি। আচ্ছা, এই প্লটিংটা এটা মাথায় রাখবে অলওয়েজ, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কিন্তু টোটালি থিওরিটিক্যাল একটা কনসেপ্ট, এটা কিন্তু রিয়েলিটিতে আমরা যে ডেটা কালেকশন করি সেই ডেটা দিয়ে হয় না। প্রবাবিলিটি এই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে থাকে প্রবাবিলিটি, ওয়াই অ্যাক্সিসে থাকে প্রবাবিলিটি, আর এক্স অ্যাক্সিসে আমরা ভেরিয়েবলটাকে প্লট করছি। এটা টোটালি একটা থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন। এখানে আমরা সাপোজ ধরা যাক রেইনফলকে প্লট করছি। রেইনফলের সাপোজ হয়তো আমরা ইউনিট নিয়েছি মিলিমিটার। তো এবার যেটা হলো, সাপোজ আমরা একটা 24 আওয়ার্সের পার আওয়ার রেইনফল কালেক্ট করেছি এবং রেইনফলের সেইখান থেকে আমরা প্রবাবিলিটি ডেনসিটি বার করা যায় ফ্রিকোয়েন্সি ডেনসিটির মতন। তোমরা নিশ্চয়ই আনইকুয়াল ক্লাসের ক্ষেত্রে করেছো ফ্রিকোয়েন্সি ডেনসিটি কিভাবে বার করতে হয়। তো সেরকম ফ্রিকোয়েন্সি ডেনসিটির মতন বার করে আমরা এটাকে ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি আর এক্স অ্যাক্সিসে রেইনফলটাকে প্লট করেছি। রেইনফল মানে ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারি আমরা যেরকম ধরি সেরকম ভাবে রেইনফলটাকে প্লট করেছি। এবার দেখা যাবে রেইনফলটা দেখতে কখনোই এখানে একদম অ্যাক্সিসের সাথে সেটে যায় না, কারণ টেইল বা লেজ, এটাকে টেইল বা লেজ বলে, লেজটা কিন্তু ইনফিনিটিভ লেভেল অবধি চলে যেতে পারে, কারণ এটা থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন। যেটা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে যে ডেটাটা হওয়া সম্ভব না সেটা থিওরিটিক্যালি কিন্তু হওয়া সম্ভব। সাপোজ -2.2222222 মিলিমিটার রেইনফল, সেটা থিওরিটিক্যালি কিন্তু হওয়া সম্ভব। আমরা থিওরিটিক্যালি লিখতেই পারি -2.22222 রেইনফল, বাট অ্যাকচুয়ালি বাস্তবে রিয়েলিটিতে কিন্তু কখনোই মাইনাস রেইনফল তো হবেই না, প্লাস 2.2222 কতগুলো নেব সেটাও একটা ব্যাপার। তো সেখানে আমরা এখানে আসছি, ধরো যাক রেইনফল আমরা এখানে প্রবাবিলিটি কাউন্ট করছি এবং এখানে প্রবাবিলিটি রয়েছে 1 2 এরকম করে করে রয়েছে। তো এবার আমরা রেইনফলের প্রবাবিলিটি বলতে চাইছি, সাপোজ ধরো 2 মিলিমিটার রেইনফল হবে, তার প্রবাবিলিটি কত আমরা কাউন্ট করতে চাইছি, ঠিক আছে। এবার 2 মিলিমিটার সাপোজ হয়তো এইখানে যে রেইনফল গুলো রয়েছে এটা হয়তো 1, এটা হয়তো 2, এটা হয়তো 3 এরকম করে রয়েছে, ঠিক আছে। এবার 2 তার মানে এখান থেকে আমি যদি থিওরিটিক্যালি লাইনটা ড্র করে দিই তাহলেই আমার 2 মিলিমিটার হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা ডেটা কালেকশন যখন আমরা করছি তখন যখন রেইনফলটার ক্যালকুলেশন করছি যে কত অ্যামাউন্ট অফ রেইনফল হয়েছে, তখন রেইনফল কিভাবে কালেকশন হয়, একটা পাত্রের একটা কন্টেইনার থাকে যার মধ্যে রেইনটা পড়ে এবং তারপরে সেই কন্টেইনারটা নিয়ে মেজার করা হয় যে কত অ্যামাউন্ট রেইনফল এখানে হলো। তো সেই কন্টেইনারটার মধ্যে এরকম স্কেল করা থাকে, স্কেলের হিসেবে দেখা যায় যে কত মিলিমিটার হলো বা কত মিলিমিটার গুলো অ্যাড করে আস্তে আস্তে সেন্টিমিটারে চলে যাওয়া যায়। তো কত মিলিমিটার হলো সেই কন্টেইনার থেকে থেকে আমরা বুঝি।
তো সেই কন্টেনারে দেখা যাচ্ছে হয়তো 2 এর থেকে একটু উপরে উঠে আছে, হ্যাঁ, তার মানে হয়তো 2.111 এরকম একটা মিলিমিটার আসছে, বা 1.897 এরকম একটা মিলিমিটার আসছে। তো আমরা আমাদের শিখেছি যে আমরা অ্যাপ্রক্সিমেট করে নিই, অ্যাপ্রক্সিমেট ভ্যালু করে হয়তো 1.89টাকেই 2 বলি, বা 2.11টাকেই হয়তো 2 বলি। কিন্তু স্ট্যাটিস্টিক্সে বলছে, যখন থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা ইউজ করছি, তখন বলছে যে আমরা কোনো অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারবো না, এক্স্যাক্ট 2 হতে হবে, এক্স্যাক্ট 2 মিলিমিটার রেইনফলই হতে হবে। তো এক্স্যাক্ট 2 মিলিমিটার রেইনফল কিন্তু বাস্তবে হওয়া ভীষণভাবে একটা ইম্পসিবল ব্যাপার, কারণ সবসময় পয়েন্ট কিছু না কিছু ফ্র্যাকশনে হয়েই যায়, 0.01 বা 0.001 বা 0.00001। আমি যদি খুব প্রিসাইজলি ব্যাপারটা করি, ভীষণ সূক্ষ্মভাবে যদি মাপা হয়, তাহলে হয়তো দেখা যাবে ফ্র্যাকশনের লেভেলটা আরো অনেক সূক্ষ্ম করতে পারি। তো এক্স্যাক্ট 2 মিলিমিটার কিন্তু বাস্তবে আসা ভীষণ ডিফিকাল্ট, কারণ প্রিসিশন বা অনেক সূক্ষ্মভাবে যদি আমরা মেজারমেন্টটা করি, তখন দেখা যায় প্রিসিশন আসতেই থাকে এবং ডেসিমেলের পরে কিন্তু ইনফিনিটিভ লেভেল অব্দি ভ্যালু আসতে পারে। তো সেক্ষেত্রে তখন আমরা যে এটা নিই, যে 2 মিলিমিটার না বলে এটাকে আমরা একটা রেঞ্জ বানিয়ে দিই। হয়তো বলে দিলাম যে 1.5, অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে 1.5 মানে আমরা 2 ধরতে পারি, 1.5 থেকে 2.4 এই টুকুর মধ্যে কতখানি প্রবাবিলিটি। তখন আমাদের কাছে ব্যাপারটা ইজি হচ্ছে এবং আমরা তখন বলতে পারবো কতটা প্রবাবিলিটি, কারণ এটার মাঝখানে তখন যতটা অঞ্চল পড়বে, যতটা এরিয়া পড়বে, ততটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটির আনসার। তাহলে 1.5 মোটামুটি এরকম জায়গায় হবে, আর 2.4 মানে 2.5 এর থেকে একটু আগে হবে। তাহলে এবার আমরা বলতে পারবো যে এই এরিয়াটার মধ্যে, এই যে এরিয়াটা আমাদের হলো, ওই একটা লাইন বা ওই একটা পয়েন্টের বদলে একটা এরিয়া হলো, এবার এই এরিয়াটার প্রবাবিলিটি এবার কিন্তু আমরা সহজে বলতে পারবো। এই জিনিসটাই হলো পিডিএফ, এবং পিডিএফ বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন তখনই করা হয় যখন এটা ডিসক্রিট ভ্যালু, এই যে 2 mm হলো এটা ডিসক্রিট ভ্যালু, 2 mm বা ডিসক্রিট ভ্যালুকে একবারে মেজার করা এখানে অসম্ভব ব্যাপার, সেটাকে আমরা একটা রেঞ্জ হিসেবে নিয়ে নিচ্ছি, তখন আমরা এটাকে মেজার করতে পারবো, মানে মেজার মানে অ্যানালিসিস করতে পারবো যে এই এরিয়াটার মধ্যে কতখানি প্রবাবিলিটি রয়েছে, এই 1.5 থেকে 2.4 mm রেইনফলের কতটা প্রবাবিলিটি আছে, এটা এবার আমরা অ্যানালাইজ করতে পারবো। বাট এর আগে অবধি 2 মিলিমিটার বা একটা ডিসক্রিট ভ্যালু হলে কিন্তু অ্যানালাইজ করা আমাদের পক্ষে পসিবল ছিল না, সেটাই এখানে বলছে। More precisely, since the absolute likelihood of a continuous random variable taking on any specific value is 0, যেটা বললাম এক্ষুনি, যে একটা র্যান্ডম ভেরিয়েবল যদি 2, ধরো সাপোজ 2 মিলিমিটার, যেটা আমি এক্ষুনি বোঝালাম, সেটা অ্যাকচুয়ালি তার হওয়ার চান্স হচ্ছে 0। 2 মিলিমিটার একদম এক্স্যাক্ট হবে সেটা হওয়ার চান্স হচ্ছে অ্যাকচুয়ালি 0, কারণ কখনোই থিওরিটিক্যালি বা ম্যাথমেটিক্যালি যদি আমরা ঠিকঠাক মতন মেজারমেন্ট করি, কখনোই একদম এক্স্যাক্ট 0 আসবে না, তখন কিছু না কিছু প্রিসিশন, কিছু না কিছু ডেসিমেলের ভ্যালু চলে আসবেই, ডিউ টু দ্য ইনফিনাইট সেট অফ পসিবল ভ্যালুজ অ্যাভেলেবল। ইনফিনাইট সেট মানে একটা 2 and 3 এর মধ্যে ইনফিনাইট সেট অফ ভ্যালুজ অ্যাভেলেবল, 2.1, 2.9 তাই কিছু না কিছু প্রিসিশন আসবেই, একদম এক্স্যাক্ট একটা ডিসক্রিট ভ্যালু 2 আসা ইজ ভেরি ডিফিকাল্ট, আসবেই না, তাই ওটা অ্যাকচুয়ালি তার চান্স হচ্ছে 0। ওকে, তাই জন্য the value of a PDF can be used to determine the likelihood of a random variable falling within a specific range of values। সেই কারণেই একটা discrete variable এর বদলে আমরা একটা PDF ইউজ করি, PDF মানে একটা range of values, সেই range of values এর মধ্যে কতখানি চান্স রয়েছে ওই ভ্যারিয়েবলটার, মানে রেইনফল এখানে, সেই ভ্যারিয়েবলটার ওই অ্যামাউন্টটা হওয়ার। তো সেই জন্য একটা ডিসক্রিট ভ্যারিয়েবলের বদলে আমরা একটা স্পেসিফিক রেঞ্জ অফ ভ্যালুজ ইউজ করি, সেটাই হলো পিডিএফ। আচ্ছা, আশা করি আমার মনে হয় ক্লিয়ার হয়েছে, একটু ডিফিকাল্ট খটোমটো। আচ্ছা, এবার আমি যাচ্ছি হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ পিডিএফ। আচ্ছা, এতক্ষণ আমি অলরেডি বলতে বলতে অনেকগুলো ফিচার বলে দিয়েছি, সেগুলোই আমি আরেকবার রিভাইজ করছি। পিডিএফ আর
a statistical measure used to gauge the likely outcome of a discrete value. মানে একটা discrete value, যেমন আগেরটা আমি বোঝালাম যে 2 মিলিমিটার একটা discrete value, সেই discrete ভ্যালুটার হওয়ার চান্স কতটা, সেই হওয়ার চান্স যখন দেখতে গেলাম তখন 2 মিলিমিটার দেখলাম, অ্যাকচুয়ালি 2 মিলিমিটার হওয়ার চান্স 0, তাই আমাদের একটা স্পেসিফিক রেঞ্জ অফ ভ্যালুস নিতে হলো, যেটা আমরা নিলাম 1.5 থেকে 2.4। তাহলে তখন ওই 1.5 থেকে 2.4 কতখানি হওয়ার চান্স রয়েছে সেটাকে কিন্তু গেজ মানে হচ্ছে অ্যানালাইজ করা বা মেজার করা, সেটা মেজার করতে পারে পিডিএফ দিয়ে। এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি ডিসক্রিট ভ্যালু কিরকম হতে পারে, বার্থ রেট, রেট অফ মাইগ্রেশন, এগ্রিকালচার প্রোডাকশন, রেইনফল, এগুলো আমরা সব পিডিএফ দিয়ে মেজার করতে পারি। পিডিএফস আর প্লটেড অন আ গ্রাফ টিপিক্যালি রিসেম্বলিং আর বেল কার্ভ। পিডিএফ বা প্রবাবিলিটি দিয়ে যখনই আমরা করব ফ্রিকোয়েন্সি ডেনসিটি, যখন আমরা ফ্রিকোয়েন্সি প্লট করব তখন হয়তো এক্সাক্ট একদম বেল কার্ভ হয় না, তখন এরকম হতে পারে, বা আবার অনেক সময় হয়তো মানে একদম এক্সাক্ট সিমেট্রিক্যাল হয় না, অ্যাসিমেট্রি চলে আসে। অ্যাসিমেট্রি মানে এই যে মাথাটা, এই যে চূড়াটা, পিকটা হয় ওয়াই অ্যাক্সিস এর দিকে হেলে থাকে বা ওয়াই অ্যাক্সিস থেকে দূরে হেলে থাকে। কিন্তু যখন আমরা ফ্রিকোয়েন্সি ডেনসিটি বার করে আমরা যখন প্লটিংটা করি তখন দেখা যায় ম্যাক্সিমাম বলবো না, প্রায় অলমোস্ট অল কেসেসে সিমেট্রিক্যাল কার্ভ হয়। সিমেট্রিক্যাল কার্ভ হয়, সরি এটা একদম নিচ থেকে হবে না, সিমেট্রিক্যাল কার্ভ হয় মানে যে পিকটা একদম মাঝখানে থাকে। পিক মাঝখানে থাকা মানেই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, আমরা জানি তিনটে ভ্যালু হয় সেন্ট্রাল টেন্ডেন্সির, মিন, মিডিয়ান, মোড। তিনটে ভ্যালুই একটা লাইনে মানে একই সেম ভ্যালু হবে, মানে মিন ইকুয়ালস টু এই লাইনটাই মিন ইকুয়ালস টু মোড ইকুয়ালস টু মিডিয়ান, এই লাইনটাই কিন্তু তিনটে ভ্যালুকেই ইন্ডিকেট করবে, ঠিক আছে? তো সেই জন্য সিমেট্রিক্যাল ভ্যালু হয় এবং এই সিমেট্রিক্যাল কার্ভ হয়। সিমেট্রিক্যাল কার্ভকে আমরা বেল কার্ভ বলি, যেহেতু একদম এক্সাক্ট বেলের মতো দেখতে হয় তাই একে বেল কার্ভ বলে। A discrete variable can be measured exactly while a continuous variable can have infinite values. Discrete variable exactly measure করা যেতে পারে মোটামুটি ভাবে ওই রেঞ্জের মাধ্যমে, কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েবলের তো ইনফিনাইট ভ্যালুজ হতে পারে না। কন্টিনিউয়াস ভেরিয়েবল আমি ইনফিনাইট লেভেল অবধি, সেই জন্যই এটাকে কিন্তু এই দেখো এই লাইনগুলোকে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের সাথে মিলিয়ে দেওয়া হয়, এটা ইনফিনাইট লেভেল অবধি কিন্তু চলতে পারে, প্রত্যেকটা কার্ভই ইনফিনাইট লেভেল অবধি চলতে পারে। PDFs can be used to gauge the potentiality of that variable. একটা ভেরিয়েবল, যেমন আগেরটা আমি রেইনফল দিয়ে বোঝালাম, সেই রেইনফলের পোটেনশিয়ালিটি মানে কতটা সেই অ্যামাউন্ট অফ রেইনফল হওয়ার চান্স রয়েছে, পোটেনশিয়ালিটি রয়েছে, সেটা পিডিএফ দিয়ে আমরা মাপতে পারি। পিডিএফ is a theoretical frequency distribution mathematically derived and is perfectly regular হয় বলি perfectly symmetrical হয় এবং বেল শেপড হয়। এটা টোটালি একটা theoretical frequency distribution. In statistics there exist three theoretical frequency distribution, namely normal, binomial, Poisson. আমাদের তিনটেই আছে সিলেবাসে, আমরা আজকে শুধু নরমালটা পড়বো। Normal distribution is the only continuous variable distribution, whereas the binomial and Poisson are concerned with discrete variable. নরমালটা একমাত্র কন্টিনিউয়াস ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন নিয়ে হয়, আমরা দেখবো একটু পরেই, আর বাইনোমিয়াল পয়সনটা কিন্তু ডিসক্রিট দিয়ে হয়। ওই দুটো আরেকটু টাফ, ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে আমরা শুধু নরমালটা পড়বো। আচ্ছা, নেক্সট চলে আসছি নর্মাল ডিস্ট্রিবিউশন। The word normal is a generic name applied to a well-defined continuous probability distribution, which is also called Gaussian. আচ্ছা, গসিয়ান, হ্যাঁ কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, গসিয়ান ডিস্ট্রিবিউশন। গসিয়ান কেন বলা হয় না, ম্যাথমেটিশিয়ান গস ফার্স্ট এই এটা নর্মাল ডিস্ট্রিবিউশনটা ফার্স্ট আর কি ডিফাইন করেন, তো সেই জন্য ওনার নাম দিয়ে এটাকে বলা হয় যে গসিয়ান ডিস্ট্রিবিউশন। আচ্ছা, it is a mathematical derived theoretical distribution, এটাও ম্যাথমেটিক্যালি, বুঝতেই পারছো পিডিএফ পুরোটাই ম্যাথমেটিক্যালি, তাই জন্য নর্মাল ডিস্ট্রিবিউশনও ম্যাথমেটিক্যালি হয়। rather than from actually conducting research and gathering data, রিসার্চ বা ডেটা থেকে যা পাই আমরা সেটাকে আমরা আরো অ্যানালাইজ করে যখন আরো সূক্ষ্ম অ্যানালিসিসের জন্য ইউজ করব ভাবি, তখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন করতে পারি, তখন সেটাকে থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশনের মতন সেটাকে সাজাতে হয়, তারপর আমরা তার উপর নর্মাল ডিস্ট্রিবিউশন রান করাতে পারি, to which a large number of naturally occurring distribution will approximate in the long run. হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ আমরা কোন একটা জায়গার
100 বছরের ওয়েদার ডেটা কালেকশন করলাম, 100 বছরের, ঠিক আছে? 100 বছর মানে কিন্তু যথেষ্ট লং রান। তো লং রানে ওয়েদার ডেটা কালেকশন করার পর সাপোজ রেইনফলকে আমরা প্লট করলাম, প্লট করার পর দেখা গেল হয়তো মাঝখানটায়, মানে একটা গ্রাফ প্লট করা মানে, রেইনফল প্লট করা মানে সাপোজ রেইনফলকে যখন আমরা প্লট করলাম দেখা যাবে মাঝখানটাতেই বেশি পয়েন্ট পড়ছে যখন লং রানে কাজ করি তখন, এবং মাঝখানেই কিন্তু দেখা যাচ্ছে রেইনফলের অকারেন্সটা বেশি হচ্ছে, বরং সাইডের দিকে যে টেলের দিকগুলো সেখানে কিন্তু ধীরে ধীরে অকারেন্স গুলো কমে যাচ্ছে, এবং সেন্ট্রাল ভ্যালুজেই কিন্তু ম্যাক্সিমাম অকারেন্স গুলো এসে ভিড় করছে। এর একটাই কারণ, লং রানে যখন আমরা কোনো কিছু অ্যাপ্লাই করি তখন দেখা যায় কোনো একটা ভেরিয়েবিলিটি দু রকম ফ্যাক্টর হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্যাক্টর, আমরা নেক্সট স্লাইডেও দেখবো, আর একটা হচ্ছে যেগুলো খুব ভেরিয়েশন করায় সেই টাইপের ফ্যাক্টরস। যেমন রেইনফলের ক্ষেত্রে স্ট্যাটিক ফ্যাক্টরস হতে পারে হাইট, লঙ্গিটিউড, ল্যাটিটিউড, তারপরে সি এর কাছাকাছি আসে কিনা, নিয়ারনেস টু দ্য সি, তারপর ধরো এগুলো হচ্ছে স্ট্যাটিক ফ্যাক্টর, মানে এগুলো কখনো চেঞ্জ হবে না। কোনো একটা প্লেস আজকে সি এর কাছে অবস্থিত, তার মানে এই নয় যে 100 বছর পরে সে সি থেকে দূরে চলে যাবে, যদি না কোনো কোনো সুপারফিশিয়াল অ্যাক্টিভিটি হয়, মানে ধরো কোনো হয়তো বড় সুনামি এলো বা কোনো টেকটনিক প্লেট মুভমেন্ট হলো, সেগুলো ছাড়া, সেগুলো এক্সেপশনাল কেস, সেগুলো নর্মালি 100 বছরের মধ্যে হয় না, সেগুলো আরো অনেক বেশি ডিউরেশন লাগে। তো সেই সমস্ত ক্ষেত্রে তখন যা হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল কেসে যে একটা প্লেস যদি একটা ল্যাটিটিউডে লোকেটেড হয় সেটা 100 বছর পরে সেই ল্যাটিটিউডেই লোকেটেড হবে। তো সেই জন্য এই ফ্যাক্টরস গুলো হচ্ছে স্ট্যাটিক ফ্যাক্টর, মানে যেগুলো চেঞ্জ হয় না। কিন্তু আরো কিছু আছে যেগুলো ডাইনামিক ফ্যাক্টরস। ডাইনামিক ফ্যাক্টরস মানে যেগুলো অল টাইম চেঞ্জ হয়, ভেরিয়েবল, খুব ভেরিয়েশন হয়, যেমন ধরো হিউমিডিটি, বা যেমন ধরো কনডেনসেশনের রেট, ওকে, স্টর্ম, এই টাইপের ফ্যাক্টরস গুলো হচ্ছে খুব ডাইনামিক ফ্যাক্টরস, মানে সবসময় চেঞ্জ হতে থাকে। তো এই টাইপের ফ্যাক্টরস গুলো কিন্তু দেখা যায় যখন লং রানে যখন আমরা কোনো ডেটা কালেক্ট করি তখন এই টাইপের ফ্যাক্টরস গুলোর প্রভাব বা ইম্প্যাক্টটা কমে আসে, সেই জন্য খুব ভেরিয়েশন তখন দেখা যায় না। তার একটাই কারণ, দেখো এটা ভেবে দেখো, ধরো একটা বছরে 365 দিনে ভেরিয়েশন জিনিসগুলো হয়তো আমরা খুব বেশি হলে ধরো 12 মাসের মধ্যে হয়তো 3 মাস দেখছি খুব ড্রাস্টিক ভেরিয়েশন, হ্যাঁ 3 মাস মানে হয়তো 90 ডেজ, 365 ডেজ, বাট বাকি দিনগুলো তো মোটামুটি স্ট্যাটিক থাকে, মোটামুটি স্ট্যাটিক। এবার যখন সেটা লং রানে হয় তখন দেখা যায় সেরকম বাকি দিন ধরো 200টা দিন করে যদি 100 বছরের 200টা দিন হয় তাহলে তো সেটা অনেক বেশি ডেটা হয়ে গেল না। তো সেই জন্য তখন দেখা যায় যে মাঝখানটাতেই পিক হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম ডেটা মাঝখানে চলে আসে, সেই জন্য ফ্রিকোয়েন্সিটা মাঝখানটায় বেড়ে যায়। আর ভেরিয়েশন ওয়ালা ডেটাগুলো খুব কম ভেরিয়েশন তখন হয়ে যায় লং রানে, তখন ডেটাগুলো একটা দিকে পড়ে যায় এবং সেই দিকটা পিক থাকে না, সেই দিকটা টেল আসে। তো সেই কারণে তখন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন এটাকে আমরা বলি। লং রানে ম্যাক্সিমাম ডেটাতেই নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাই, কারণ লং রানে স্ট্যাটিক ফ্যাক্টরস গুলো বেশি অ্যাপ্লিকেবল হয়ে ওঠে দেন ডাইনামিক ফ্যাক্টরস। ডাইনামিক ফ্যাক্টরস গুলো তখন একটু কম অ্যাক্টিভ হয় এবং কম অ্যাক্টিভ বলবো না, অ্যাক্টিভ সবসময় থাকে, কম ইনফ্লুয়েন্স করে ডেটাগুলোকে কম ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে? Thus, this is an ideal distribution so that many of the real world data can be approximated by it. Real world data আমরা যে কোনো অনেক real world data, তবে অনেক কিছুই আবার হয় না, ম্যাক্সিমাম রিয়েল ওয়ার্ল্ড ডেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটেড করতে পারি এইভাবে নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে। এবং অ্যাপ্রক্সিমেটেড মানে সাপোজ 100 বছরে যদি আমরা ডেটা কালেকশন করি, যদি আমরা এরকম নর্মাল ডিস্ট্রিবিউশন বার করি তখন ইজিলি এখান থেকে প্রবাবিলিটি বার করে আমরা আগামী 50 ইয়ার্স অবধি প্রেডিকশন করতে পারি। This distribution is defined by its mean and standard deviation. আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশনে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যেমন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের নিচে হয় ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারি, এদিকে থাকে ফ্রিকোয়েন্সি, বাট এখানে তা হয় না। এখানে স্কেলটা
মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে হয়। মানে মাঝখানে যদি আমাদের একদম সেন্টারে, আমাদের ডিস্ট্রিবিউশন একদম সেন্টারে মিন থাকে, যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশন এবং বেল শেপড কার্ভ হয়, সেজন্য একদম মাঝখানে হয় মিন। আর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা এটাকে স্কেলিং করি। মানে এই মাঝখানের মিন থেকে যদি আমরা লেফটের দিকে যাই, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা একটা করে কমতে থাকে, আর যদি রাইটের দিকে যাই তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা একটা করে বাড়তে থাকে। আমি আরেকটু পরে আবার বলছি। The mean is the central value having 50% of the value. Central value আমি একটু আগেই বললাম, মিন একদম মাঝখানে থাকে এবং এক্স্যাক্টলি পুরো ডিস্ট্রিবিউশনটাকে দুটো ইকুয়াল হাফে ডিভাইড করে এবং দুদিকে এক্স্যাক্টলি 50% অফ ভ্যালু কিন্তু থাকে। মিন মাঝখানে থাকা মানে দুদিকেই এক্স্যাক্টলি 50% অফ ভ্যালুজ রয়েছে। 50% অফ অকারেন্স, ভ্যালুজ মানে 50% অফ অকারেন্স, মানে কতগুলো দিনের বা রেইনফলের নেওয়া হয়েছে, প্রত্যেক এই মিনে দুপাশে ঠিক হাফ হাফ সেই ভ্যালুটা, সেই ভেরিয়েবলের ভ্যালুটা থাকবে। And the values of the observation on its either side. Okay, and standard deviation is the basic unit of measurement, যেটা আমি এক্ষুনি বললাম। x axis এ আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা মেজার করি। মিন মাঝখানে হলে তার এক পাশে এক মানে একটা একটা করে এসডি বাড়তে থাকে। সাপোজ আমি দেখাচ্ছি, সাপোজ এরকম এরকম বেল শেপ কার্ভ, একদম মাঝখানে হচ্ছে মিন, দুদিকে হচ্ছে এক্সাক্ট 50% ভ্যালুজ, দুদিকে এক্সাক্ট 50% ভ্যালুজ। আর আমরা এটা যদি মিন হয় তাহলে এটা হচ্ছে -1 এসডি, এখানে এসডি হচ্ছে আমার মেজারমেন্ট ইউনিট, -2 এসডি, নেক্সট হচ্ছে -3 এসডি, এরকম করে যেতে থাকবে। তারপর তো টেল এটা ইনফিনিটিভ ভ্যালু অব্দি যেতে পারে, আমাদের যতটা দরকার আমি ততটা নিয়ে নিতে পারি। আবার এদিকে আবার প্লাস এসডি 1 এসডি, প্লাস 1 এসডি, তারপরে প্লাস 2 এসডি, এরকম করে মেজারমেন্ট ইউনিটটা করা হয়। তারপর প্লাস 3 এসডি, এরকম করে করে আমরা কিন্তু মেজারমেন্ট ইউনিটটা করি। ওকে, আচ্ছা এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, যেটা আমি একটু আগে রেইনফলের একটা এক্সাম্পল বলছিলাম। যখন একটা লার্জ নাম্বার অফ ইয়ার্সে একটা রেইনফলের ডেটা নিয়ে আমরা কার্ভ বানাই, তখন সেটা বেল শেপড সিমেট্রিক্যাল কার্ভ হয়। কারণটা বলছি, দিস সিমেট্রি মিনস দ্যাট দ্য হাইট অফ দ্য নর্মাল কার্ভ ইজ সেম ইফ ওয়ান মুভস ইকুয়াল ডিস্টেন্স টু দ্য লেফট অ্যান্ড রাইট অফ দ্য মিন। সিমেট্রি মানে আমি আগেই বুঝিয়েছি যে একদম মাঝখানটা সব থেকে পিক হবে, দুদিকে 50-50 থাকবে, সেটাই হচ্ছে সিমেট্রি। সিমেট্রি কথাটার মিনিং, the highest frequencies of this curve is around the mean and the frequency decreases as distance from mean increases. এটা আমি একটু আগেও দেখাচ্ছিলাম যে একদম বেল শেপ মানে একদম বা সিমেট্রিক্যাল মানে একদম মাঝখানটা হচ্ছে মিন থাকবে এবং মিন থেকে যত লেফটে বা রাইটে যাব তত ফ্রিকোয়েন্সিটা ধীরে ধীরে কমবে এবং টেলটা চলে আসবে। The coincidence of actual rainfall with the theoretical distribution happens because rainfall data over a long time, হ্যাঁ এটাই বলছিলাম একটু আগে যে অ্যাকচুয়াল রেইনফল ডিস্ট্রিবিউশন এন্ড থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন লং রানে গিয়ে দেখা যায় এক হয়ে যায়, একই টাইপের কার্ভ জেনারেট করে। তার একটাই কারণ, টু গ্রুপস অফ ফ্যাক্টরস, একটা হচ্ছে ওয়ান ডমিনেন্ট গ্রুপ মানে যেটাকে আমি স্ট্যাটিক ফ্যাক্টরস বলছিলাম, এক্সাম্পল ল্যাটিটিউড, লংগিটিউড, নিয়ারনেস টু দ্য সি, that acts consistently and causes clustering about the mean, and another group of factors that are random factors বা যেটাকে আমি ডাইনামিক ফ্যাক্টরস বলছিলাম, to cause symmetrical variation around the mean, মানে যেটা আর কি দূরের দিকে ভ্যালুগুলোকে ঠেলে দিতে সাহায্য করে, আর যেটা হচ্ছে ডমিনেন্ট ফ্যাক্টর সেটা মিনের কাছাকাছি ভ্যালুগুলোকে রাখতে সাহায্য করে। Following this example, it can be said that whenever there appears to be group of factors affecting a variable, one dominant group and another random group, then there will be grounds for expecting that a frequency distribution of values will be in the long run approximate to the normal distribution. তার মানে যে সমস্ত এক্সাম্পলের ক্ষেত্রে, মানে আমরা কোথায় কোথায় নর্মাল ডিস্ট্রিবিউশন পাবো, যে সমস্ত ক্ষেত্রে দেখা যাবে যে লং রানে
তার দুখানা গ্রুপ অফ ফ্যাক্টরস রয়েছে, একটা ডমিনেন্ট গ্রুপ আর একটা র্যান্ডম গ্রুপ, এবং ডমিনেন্ট গ্রুপের ফ্যাক্টরটা তখন দেখা যাবে অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে ডেটাগুলোকে। সেই সমস্ত এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু আমরা লং রানে দেখবো যে থিওরিটিক্যাল কার্ভ আর রিয়েল ওয়ার্ল্ডে ডেটা কালেকশন করার পরে যে কার্ভ দুটো সেম হয়ে গেছে। ওকে, হেন্স দ্য রেইনফল অ্যান্ড টেম্পারেচার ডেটা, হাইট অফ ইরোশন সারফেস, রাউন্ডনেস অফ গ্রাভেলস অন টেরেস, এগুলো কিছু এক্সাম্পল। এই টাইপের ডেটাগুলো থেকে আমরা কিন্তু নর্মাল কার্ভ পেতে পারি, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ পেতে পারি। যখন ডেটাটা লার্জ হবে, অনেক বড় ডেটা নিয়ে যখন কাজ হবে, তখন অবশ্যই এই টাইপের ডেটাগুলোতে এই এক্সাম্পল গুলো মাথায় রাখবে। কোশ্চেন আসতে পারে যে 2 এক্সাম্পল দাও, যে যেখানে আমরা ইন রিয়েল ওয়ার্ল্ডে যখন লার্জ ডেটা নিয়ে কাজ হবে তখন নর্মাল ডিস্ট্রিবিউশন পেতে পারি। বাট কিছু আছে যেগুলোতে নর্মাল ডিস্ট্রিবিউশন হবে না, থিওরিটিক্যালি সম্ভব বাট ইন রিয়েলিটি সম্ভব নয়। যেমন এক্সাম্পল হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এনকাউন্টার্ড ইন রিভার ডিসচার্জ স্টাডিজ। রিভার ডিসচার্জ স্টাডিজে কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি আমরা করি তাহলে কিন্তু হবে না, সিমেট্রিক্যাল হবে না, তখন স্কিউড ক্যারেক্টার আমরা দেখতে পারবো। তখন কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না, তখন অন্য কিছু আমাদের ভাবতে হবে, অন্য কোনো ফাংশন আমাদের ইউজ করতে হবে। তো আপাতত নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা এই টাইপের এক্সাম্পল গুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, এগুলো ভালো করে মনে রাখবে। আচ্ছা, what are the characteristics of normal distribution curve? It is bell shaped curve, bell shaped একটু আগেই দেখতে পেলে বেলের মতো, and unimodal। unimodal মানে ইউনিমোডাল এন্ড বাইমোডালের মধ্যে ডিফারেন্স কি? ইউনিমোডাল মানে একটাই পিক হচ্ছে ইউনিমোডাল, আর বাইমোডাল হচ্ছে দুটো পিক, দুখানা মোড। মোড মানে হচ্ছে যেটা হাইয়েস্ট, যেটা একদম উঁচু হয়ে থাকে সেটাই হচ্ছে মোড, মানে এই পয়েন্টটা হচ্ছে মোড। ওকে, তো এখানে যেহেতু একটাই পিক তাই ইউনিমোডাল ইন অ্যাপিয়ারেন্স, আর যদি এরকম হতো তাহলে এটা হচ্ছে বাইমোডাল ইন অ্যাপিয়ারেন্স। ওকে, ইট ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট ইটস সেন্টার and mean occupies the center। আমি একটু আগেও দেখিয়েছি যে মাঝখানে একদম থাকে মিন, তো এবং এটা সিমেট্রিক্যাল হয়, মিনের দুপাশে এক্সাক্ট 50% 50% হয় এবং মাঝখানে মিন থাকে। বিকজ অফ সিমেট্রি অল সেন্ট্রাল টেন্ডেন্সিজ আর ইকুয়াল, দ্যাট মিনস মিন ইকুয়ালস টু মিডিয়ান ইকুয়ালস টু মোড। তার মানে এই যেহেতু সিমেট্রিক্যাল হয় সেই জন্য একদম মাঝখানেই মিন, মিডিয়ান, মোড তিনটেই ফল করে এবং তিনটে ইকুয়াল ভ্যালু হয়। The form of the curve in terms of shape and height, shape কে আমরা বলি skewness। skewness মানে নরমালটা হচ্ছে not skewed, হ্যাঁ, যখনই সেটা asymmetrical হয়ে গেল তখনই এটা skew হয়ে গেল। asymmetrical curve মানে skew হয়ে গেল। curve এরকম হোক বা এরকম হোক, এই দুটোই হলো স্কিউড কার্ভ। ওকে, স্কিউড কার্ভের ক্ষেত্রে আমরা স্কিউনেস এর অ্যামাউন্টও বার করতে পারি, তোমরা হয়তো বারও করেছো ফর্মুলা দিয়ে। এইভাবেই এই যে কতখানি স্কিউড নেগেটিভ বা পজিটিভ ভ্যালু আসে, কতখানি স্কিউড সেইটা আমরা কিন্তু এইরকম ভাবে এই টাইপের অ্যাসিমেট্রিক্যাল কার্ভের ক্ষেত্রে বলতে পারি। আর সিমেট্রিক্যাল কার্ভের ক্ষেত্রে কিন্তু স্কিউনেস নেই, স্কিউনেস হচ্ছে 0। এন্ড হাইট মানে হচ্ছে কার্টোসিসের অ্যামাউন্টও আমরা বার করতে পারি। কার্টোসিস মানে হচ্ছে হাইট অফ দ্য কার্ভ, ডিপেন্ড আপন দ্য মিন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিনের উপর ডিপেন্ড করে টোটালটাই, হাইট অ্যান্ড শেপ বা স্কিউনেস অ্যান্ড কার্টোসিস, অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের এক্স অ্যাক্সিস এর মেজারমেন্ট ইউনিট। মিন অ্যান্ড এসডি আর দ্য বেসিক ইউনিট অফ মেজারমেন্ট অ্যালং দ্য ভ্যালু স্কেল। আমি এটা আগেই দেখিয়েছি যে এসডি অ্যান্ড মিন হলো মাঝখানের এক্স অ্যাক্সিস এর মেজারমেন্ট স্কেল বা বেসিক ইউনিট অফ মেজারমেন্ট অ্যালং দ্য ভ্যালু স্কেল along the x-axis. Okay, the normal curve has 2 points of inflection। 2 points of inflection, inflection কথাটার মানে কি? মানে একটা কার্ভ সাপোজ যাচ্ছে স্লোপ, একটাই স্লোপ, হতে হতে স্লোপটা অন্যরকম হলো, এই বেঁকলো, তার মানে এটা একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন। আবার যাচ্ছে আবার বেঁকলো, তার মানে এটা আরেকটা পয়েন্ট অফ ইনফ্লেকশন। মানে যখনই স্লোপটা চেঞ্জ হয়ে অন্য স্লোপে যায় তখন সেটাকে বলে হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাই নর্মাল কার্ভে সবসময় দুটো পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে, একটা হচ্ছে যখন উঠতে উঠতে যখন আবার গোল রাউন্ডেড হচ্ছে সেই জায়গাটা, আবার রাউন্ড হয়ে যখন আবার নামা শুরু করছে সেই জায়গাটা, দুটো পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে। হোয়ার দ্য কার্ভ চেঞ্জেস কার্ভেচার, যেটা আমি এক্ষুনি বোঝালাম, কার্ভেচার বা স্লোপটা যখন চেঞ্জ করে সেটাকে বলে ইনফ্লেকশন at a distance of +1 SD on either side of the mean। মানে এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে, এটা যদি মিন হয়, এটা সাপোজ মিন,
তাহলে এই লাইনটা হচ্ছে +1 SD, আর এটা হলো, সরি উল্টো লিখলাম, এটা প্লাস না, এটা হচ্ছে -1 SD, আর এটা হলো +1 SD। তাহলে আমার টোটাল +-1 SD একসাথে বলে অন আইদার সাইড, মানে -1 SD থেকে +1 SD আমি যদি বলি, তাহলে হচ্ছে আমার এই টোটাল এরিয়াটা হচ্ছে ইনফ্লেকশনের প্রবাবিলিটি যদি আমাদের কাউন্ট করতে দেয়, তাহলে টোটাল এরিয়াটা আমাদের তখন কাউন্ট করতে হয়। এবং যদি এই ভ্যালু এক্সাক্ট বার করতে হয়, তাহলে আমরা মিন মিনের ভ্যালু আমরা বার করতে পারি কোন একটা ডেটা থেকে, এসডি ভ্যালু আমরা বার করতে পারি। তাহলে মিন -1 SD যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে যে ভ্যালুটা বেরোবে সেটা হবে এই পয়েন্টার ভ্যালু, আর মিন +1 SD করে যে ভ্যালু বেরোবে সেটা হবে আমার এই পয়েন্টের ভ্যালু। এই হচ্ছে আমার ইনফ্লেকশন পয়েন্ট আমরা বার করতে পারবো। টেইলস এক্সটেন্ডেড অ্যাসিম্পটোমেটিক্যালি ইন বোথ ডিরেকশনস টু ইনফিনিটি। হ্যাঁ, টেইলস গুলো কখনোই একদম এক্স অ্যাক্সিসের সাথে লেগে যায় না, এটা একদম ইনফিনিটি অবধি কিন্তু এক্সটেন্ডেড হতে পারে। ইট ইজ এ কনস্ট্যান্ট এরিয়া ফর উইচ দ্য টোটাল প্রবাবিলিটি ইজ 1। হ্যাঁ, এটা মাথায় রাখবে অল টাইম, যে যতই কার্ভটা যাই হোক না কেন, এই পুরো কার্ভটার আন্ডারে যে এরিয়াটা রয়েছে সেটা হলো অ্যাকচুয়ালি প্রবাবিলিটিতে যদি দেখতে হয়, প্রবাবিলিটি হলো পুরোটার 1। এক্ষুনি পরেরটা দেখলেই বুঝতে পারবে। দেখো, মিন -1 SD +1 SD, হ্যাঁ এখানে 34.13%, 34.13%, টোটালটা মিলিয়ে 68.26%। এদিকে -2 SD, এদিকে +2 SD, টোটালটা মিলিয়ে 95.44%। -3 SD, এদিকে +3 SD, টোটালটা মিলিয়ে 99.73%। আর এদিকে আরো 14.14%, এদিকে আরো 0.14%। মানে এদিকে যদি আমি 15-15ই ধরি, 15-15-30, আর এখানে 70, মানে একদম একদম 100%, পুরোপুরি 100%। 100% মানেই হলো প্রবাবিলিটি 1। তো সেই জন্য যাই হোক না কেন, যাই হোক না কেন, যতই কার্ভের হাইট বা স্কিউনেস যাই হোক না কেন, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের ক্ষেত্রে এই যে কার্ভের আন্ডারে যে এরিয়াটা থাকে সেটা টোটাল প্রবাবিলিটি ইকুয়ালস টু হয় 1। তো আপাতত আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা বাকি দুটো ডিস্ট্রিবিউশন পড়বো, তাহলে আমাদের প্রবাবিলিটিটা শেষ হবে। ওকে, থ্যাংক ইউ অল।